হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম অভিশপ্ত মানি ব্যাগ। গল্প পাঠে আমি অঙ্কুশ। পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি মনোযোগ সহকারে শুনি। ঘটনাটা হলো, যখন আমি কলেজে পড়ি তখনকার। আমি এবং আমার বন্ধু রাজেশ প্রায়ই কাছের পাহাড়ি জায়গাগুলোতে ঘুরতে যেতাম। এই ঘুরতে যাওয়ার শখটা আমাদের আগাগোড়া থেকেই। সপ্তাহের শেষে কোথাও ঘুরতে না গেলে আমাদের যেন দম বন্ধ হয়ে আসে। এক বৃষ্টিমুখর দিনে আমরা দুই বন্ধু বেরিয়ে পড়ি কার্শিয়াংয়ের সেই বিখ্যাত ভুতুরে জায়গা ডাউনহিলের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে বাসে চেপে সোজা ডাউনহিলের সামনে নেমে যাই আমরা। এই জায়গাটা যেমন শান্ত তেমনই মনোরম। সেখানে কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর পাহাড়ের ওপর একটি লেকের পাশে তাঁবু খাটিয়ে আমরা দুই বন্ধু দুপুরে খাবার খেতে লাগলাম। এরপর গল্প করতে করতে বিকাল হয়ে গেছে। সব কিছু বাগিয়ে জুগিয়ে ফিরতে যাব, হঠাৎ করেই চোখ গেল লেকের পাশে যে বিশাল পিচ গাছটা রয়েছে সেখানে। সেই গাছের নিচেই রয়েছে একটি ছোট্ট বসার জায়গা, আর সেই ছোট্ট বসার জায়গাটির নিচেই পড়ে রয়েছে কিছু একটা, যেটা দেখতে অনেকটা মানি ব্যাগের মতো। রাজেশ দৌড়ে গেল ওই দিকে। হ্যাঁ, একদম ঠিক, সেটা মানি ব্যাগই বটে। রাজেশ এদিক ওদিক দেখে মানি ব্যাগটা চুপ করে তার ব্যাগে ঢুকিয়ে নিল। এরপর সেখান থেকে গাড়ি ধরে সন্ধ্যা নাগাদ আমরা আমাদের হোস্টেলের রুমে ফিরে আসি। কৌতূহল জন্মাচ্ছে সেই মানি ব্যাগটা নিয়ে। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে দুই বন্ধু বিছানায় বসে খুললাম সেই মানি ব্যাগটা। তাতে রয়েছে 111 টাকা, আর সবকটি নোট রয়েছে 10 টাকার, এবং একটি 1 টাকার কয়েনও রয়েছে তাতে। নোটগুলোর ওপর বড় বড় করে কিছু লেখা আছে। মানি ব্যাগটির ছোট্ট পকেটে রয়েছে 11 টাকা। রাজেশ বলল, চল টাকাগুলো ভাগ করে নিই। কিন্তু আমি তাকে বাধা দিয়ে বললাম, এর চেয়ে বরং এই মানি ব্যাগটা চল পুলিশ স্টেশনে জমা দিয়ে আসি। আমার কথা শুনে রাজেশ হাসতে লাগলো। সে বলল, এই সামান্য করা টাকার জন্য তুই পুলিশ স্টেশনে যাবি? সে আবার হাসতে লাগলো। আমি বললাম, দেখ তো ব্যাগে কোনো কার্ড আছে নাকি। সে দেখলো মানিব্যাগটায় দুটো কার্ড আছে, আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কার্ডের নাম্বার হলো 01111, আর দ্বিতীয় কার্ডের নাম্বার হলো সবকটা 1 দিয়ে। কার্ড দুটো হাতে নিয়ে আমি কোনো নাম বা ঠিকানা আছে কিনা খুঁজতে লাগলাম, কিন্তু নিরাশ হলাম। সেখানে কোনো নাম বা ঠিকানা কিছুই খুঁজে পেলাম না। কেননা সেখানে না আছে কোনো নাম, না আছে কোনো ঠিকানা, শুধু লেখা আছে ব্যাংক অফ ভিলডে, আর তাতে রয়েছে নানান আজব আজব চিত্র। আমরা দুই বন্ধু কিছুতেই এই এক সংখ্যা এর রহস্য মিলাতে পারছি না। মানিব্যাগে 111 টাকা, তারপর ছোটো খাপে 11 টাকা, এরপর কার্ড দুটির নাম্বারও 1 দিয়েই। নোটগুলো লাইন লাইন করে তাদের উপরে যে লেখাটি আছে সেটা পড়ার চেষ্টা করতে লাগলাম আমরা। তাতে ইংরেজি লেটারে লেখা ছিল সি ভিস ভিব্রে প্রজিস হক। লেটারগুলো ইংরাজি হলেও এটি মোটেই ইংরাজি ভাষা নয়, সেটা দুই বন্ধু মিলে বেশ বুঝতে পারলাম। এরপর রাজেশ বলল, ভাগ করে নিই টাকাগুলো। আমি বললাম, আমার কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগছে ব্যাপারটা, সব কিছুতেই এক সংখ্যা উপস্থিতি দেখাচ্ছে কেন। রাজেশ আমার কথার পাত্তা না দিয়ে বলল, ঠিক আছে, তুই সেটাই চিন্তা করতে থাক, আমি আপাতত এগুলো আমার পকেটে ভরলাম। আমি রাজেশকে বাধা দিলেও সে কিছুতেই শোনে না। সে একরকম জোর করে টাকাগুলো তার পকেটে রেখে দিল। রাত তখন প্রায় 2টো। আমার কিছুতেই ঘুম আসছে না। রাজেশের বিছানার দিকে তাকিয়ে দেখি সে বিন্দাস ঘুমাচ্ছে, কিন্তু আমার মাথায় শুধু সেই শব্দগুলোই ভাসছে, সি ভিস ভিব্রে প্রজিস হক। কি অর্থ এগুলোর? এগুলো কি কোনো সিক্রেট মেসেজ? আর কি ভাষাতেই বা এগুলো লেখা আছে? কিছুই আমার মাথায় ঢুকছে না। আমার চিন্তা জাল ছিন্ন করে কানে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। মাথা উঠিয়ে দেখলাম রাজেশ তার বিছানায় নেই, আর অদ্ভুত শব্দটা আসছে বাথরুম থেকে। ছুটে গিয়ে দেখি রাজেশ বেসিনের ওপর ঝুঁকে বমি করছে। আমি তার কাছে যেতেই শিউরে উঠলাম। দেখলাম যে রাজেশ শুধু রক্ত বমি করছে। পরিস্থিতির আকস্মিকতায় আমি পুরো ঘাবড়ে গেছি। চেঁচিয়ে কেয়ারটেকারকে ডাকবো সেটুকু ক্ষমতাও আমার নেই। বাথরুমের মেঝেতে দেখি রক্ত লেগে রয়েছে। চারিদিকে এত রক্ত দেখে আমার তো ভিড়মি খেয়ে যাওয়ার অবস্থা। নিজেকে কোনো মতে সামলে নিয়ে রাজেশকে বললাম, রাজেশ, এই রাজেশ, এরকম করছিস কেন তুই? কি হলো তোর? কিন্তু রাজেশের কোনো উত্তর নেই। সে শুধু ইশারা করে তাকে শক্ত করে ধরে রাখতে বলল।
আমিও সেটাই করলাম। প্রায় 15 মিনিট পর রাজেশ ইশারা করলো ওকে বিছানায় নিয়ে যেতে। আমি ওর মুখে লেগে থাকা রক্তগুলো পরিষ্কার করে দিয়ে ওকে বিছানায় দিয়ে নিজে ওর পাশে বসে রইলাম। পরের দিন ভোরের আলো ফুটতেই আমি ডাক্তারকে ডেকে আনার কথা ভাবলাম এবং রাজেশের বিছানা ছেড়ে উঠতে যাব এমন সময় রাজেশ আমার হাত ধরে বলল, তুই এখানেই বসে থাক। আমি ঠাই বসে রইলাম তার পাশে। আমি ওর মাথায় হাত দিয়ে দেখলাম জ্বরে ওর শরীর পুড়ে যাচ্ছে। থার্মোমিটারটা দিয়ে চেক করে দেখলাম জ্বর 103 ডিগ্রি উঠে গেছে। আমার কাছে থাকা জ্বরের ওষুধগুলো ওকে খাইয়ে দিলাম। আমার ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওপার থেকে মায়ের কান্না মিশ্রিত গলা ভেসে উঠল। মা জানালো যে সকাল সকাল সিঁড়ি থেকে পড়ে গিয়ে বাবার পা ভেঙে গেছে, আমাকে তখনই যেতে হবে। এদিকে রাজেশকে এই অবস্থায় একা ফেলে আমি তো নড়তেও পারছি না। কিন্তু রাজেশ বারবার আমাকে জানাতে লাগলো যে তুই চলে যা, আমি ঠিক হয়ে যাব। ইচ্ছে না থাকলেও রাজেশকে ওই অবস্থাতে রেখেই আমি রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে রাজেশকে অনেকবার কল করেছি, মেসেজ করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। এরপর হোস্টেলের অন্য ছেলেদের কাছে রাজেশের খোঁজ নিতে তারা জানালো যে আমাদের রুম বাইরে থেকে তালা বন্ধ করা আছে, রাজেশ হয়তো বাড়ি চলে গেছে। আবার অবাক হলাম, রাজেশ এত তাড়াতাড়ি ঠিক হয়ে বাড়ি চলে গেল, অথচ আমাকে কিছু জানালো না। প্রায় 10 দিন পর বাবার অবস্থা কিছুটা ঠিক হওয়ার পর হোস্টেলে ফিরতেই দেখি অনেক ভিড় জমে গেছে। খোঁজ নিয়ে জানতে পারি আমাদের রুম থেকে এক বিশ্রী পচা গন্ধ ভেসে আসছে আর দরজা ভাঙার চেষ্টা চলছে। দরজা ভেঙে ভেতরে গেল পুলিশের দল। বিছানার ভিতর থেকে উদ্ধার হলো রাজেশের পচা গলার দেহ। আমি যেহেতু রাজেশের সাথেই থাকি সেই হেতু সমস্ত দোষ এসে পড়লো আমার ঘাড়ে। আমাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনও আমার মনে শুধু কিছু প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল। আমি কি সেই রাতে রাজেশকে দেখেছি? আমি বাড়ি যাওয়ার সময় কি রাজেশকেই রেখে গেছি? আমি তো দরজার বাইরে থেকে তালা বন্ধ করিনি, তাহলে দরজা বাইরে থেকে বন্ধ করলো কে? এইসব নানান প্রশ্নের ভিড়ের বারবার মনে পড়ে যেতে লাগলো সেই রহস্যময় মানিব্যাগটির কথা। সব কিছুর সংখ্যা 1 দিয়েই তারপর সেই লেখা টি ভিব্রে পজিস হক। কি মানে ওটার? যাকগে, এরপর 5 বছর কোর্টের ঝামেলা কাটিয়ে আমি নির্দোষ প্রমাণিত হই। কেননা হোস্টেলের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে আমি পাগলের মতো আচরণ করছি, যেন কাউকে বিছানায় শুইয়ে দিয়ে হাত বুলিয়ে দিচ্ছি, আবার বাথরুম থেকে যেন কাউকে ধরে নিয়ে আসছি। কিন্তু আমার একদম পুরো মনে আছে যে সেদিন আমি রাজেশকেই ধরে নিয়ে এসে বিছানায় শুইয়ে দিয়েছি আর তার মাথায় হাত বুলিয়ে দিয়েছি। তবে কি রাজেশ আগে থেকেই? আর এই ঘটনার বহু বছর পর সেই রহস্যময় মানিব্যাগের নোটগুলিতে লেখা ছিল ভিব্রে প্রজিস হক শব্দটার মানে খুঁজে পেয়েছি। কথাটির অর্থ হলো, যদি তুমি বাঁচতে চাও এটিকে দূরে ছুঁড়ে ফেলে দাও। রাজেশ হয়তো সেই রহস্যময় লেখা নোটগুলি নিজের কাছে রেখেছে, তাই এমন হয়েছে। আমার ভাগ্য ভালো যে সেগুলি নেওয়ার প্রতি আমার কোনো আগ্রহ দেখায়নি, না হলে হয়তো আমিও আজ রাজেশের মতোই। কিন্তু সেই রহস্যময় এক সংখ্যাগুলির রহস্য আমি আজও সমাধান করতে পারিনি। তবে ব্যাংক অফ ভিলডে এর রহস্য আমি অনেকটা সমাধান করতে পেরেছি। ভিলডে এর শেষের অব্দ ডেকে যদি সামনে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা দাঁড়ায় ডেভিল, অর্থাৎ ব্যাংক অফ ডেভিল। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের গল্পটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।